প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে এইচএসসি 2021-এর অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। তো তোমরা সবাই এই অ্যাসাইনমেন্টের সলিউশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তো আমি একটু সময় নিয়ে সলিউশনটা করেছি, কারণ সলিউশনের ম্যাটেরিয়ালসগুলোর সাথে আমি দিয়ে দিব, তো একটু গুছিয়ে করতে আমার একটু সময় লেগেছে। তো আমি অ্যাসাইনমেন্টের সলিউশনটা আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। তো অ্যাসাইনমেন্টটা আমি কীভাবে করেছি সেটা সহ আমি তোমাদের ক্লাসটা দিয়ে দিলাম। তোমরা একটু দেখবে, যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে অথবা গ্রুপে জানাবে, তাহলেই হবে। ঠিক আছে, তো চলো আমরা অ্যাসাইনমেন্ট শুরু করি। তো শুরুতেই আমরা একটু প্রশ্নটা একটু বুঝে নিই। আমাদের এখানে যে প্রশ্নটা আমরা আমাদের বোর্ড থেকে দিয়ে দিয়েছে সেটা একটু দেখে নিই। আমাদের মূল প্রশ্নটা আছে দ্বিতীয় কলামে। প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 2021 সালে একটি কারখানার বিভিন্ন শাখার কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। তো একটা শ্রমিকদের তালিকাটি ছক আকারে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম একটা কলামে শ্রেণীর সংখ্যা, দ্বিতীয় কলামে শ্রেণী 2-এর সংখ্যা, তৃতীয় কলামে শ্রেণী 3-এর সংখ্যা দিয়ে দিয়েছে, কিছু উপাদান দিয়ে দিয়েছে। এই যে ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে শ্রমিকের সংখ্যা, অর্থাৎ শ্রেণী 1-এর মধ্যে উৎপাদন বিভাগে আছে 4 জন, বিপণন বিভাগে 0 জন, মানে কেউ নেই এখানে। বিতরণ বিভাগে আছে 8 জন। ঠিক একইভাবে শ্রেণী 2-এ উৎপাদন বিভাগে 8 জন, বিপণন বিভাগে 4 জন, বিতরণ বিভাগে কেউ নেই। ঠিক এইভাবে করে তৃতীয় শ্রেণীতে কতজন করে আছে এটা বলা হয়েছে। তো যেটা আমাকে এটার উদ্দীপকের সাথে যেটা আমাকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ছকের সংখ্যাগুলি একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে। উৎপাদন, বিপণন ও বিতরণ যে শাখাতেই কর্মরত থাকুক না কেন একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই। দুইটা ইনফরমেশন দেওয়া। তো প্রথম ইনফরমেশন হচ্ছে যে এখানকার ছকের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আমাকে একটা 3x3 ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। 3x3 ম্যাট্রিক্স মানে কি? মানে হলো যে ম্যাট্রিক্সের 3টা সারি 3টা কলাম থাকবে। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি ছকের মধ্যে 3টা সারি এবং 3টা কলাম। এই যে 3টা সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, এই যে তৃতীয় সারি, আর এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম, 3টা সারি 3টা কলাম অলরেডি আছে। সংখ্যাগুলো আলাদা করে নিয়ে আমি জাস্ট একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেই ম্যাট্রিক্সের নাম দিতে হবে এ। এই যে এখানে আমাকে বলা হয়েছে এই ম্যাট্রিক্সের নাম দিতে হবে এ। আচ্ছা, এই হলো প্রথম অংশ। আর আরেকটা এক্সট্রা ইনফরমেশন আছে, সেটা হলো বিভিন্ন বিভাগে, যে উৎপাদন, বিপণন, বিতরণ, এই বিভিন্ন বিভাগে একই শ্রেণীতে, এই যে একই শ্রেণীতে যতজন আছে শ্রমিক, এই একই শ্রেণীতে প্রত্যেক শ্রমিকেরই একই বেতন থাকবে। অর্থাৎ প্রথম শ্রমিক যদি 10,000 টাকার বেতন পায় প্রথম শ্রেণীর এই যে উৎপাদন বিভাগের 4 জন যদি 10,000 পায়, তাহলে বাকি সবাই 10,000 পাবে। ব্যাপারটা এরকম। দ্বিতীয় শ্রেণীতে যারা আছে এদের সবার বেতন একরকম হবে। তো এবার এটা হচ্ছে আমাদের ইনফরমেশন, উদ্দীপক। তো শিখন ফল এখানে তোমরা এটা পড়ে নিও, এটাতে আমি যাব না। এখানে জাস্ট তোমরা কি কি শিখতে পারবে, কি কি আয়ত্ত করতে পারবে এই ব্যাপারে বলা আছে। আমার মূল সংখ্যা প্রশ্নগুলো আছে এখানে। সংকেত, ধাপ অথবা পরিধি নির্দেশনা দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি মোট 5টা প্রশ্ন আছে। তো ক নাম্বার প্রশ্নে ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করতে বলেছে, এই জন্য প্রতিসম ব্যাপারটা কি আমাদের জানতে হবে। দ্বিতীয়টা খ নাম্বারে দেখতে পাচ্ছি যে একটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণের মাধ্যমে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স একটা ম্যাট্রিক্স হবে, এই ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করতে হবে, ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আর গ নাম্বারে এখানেও একটা প্রমাণ দেওয়া হয়েছে, আর ঘ নাম্বারে এটাও একটা প্রমাণ দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। আর উম নাম্বারে এখানে কিছু মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা পর্যায়ক্রমে আসি। প্রথমে আমরা ক নাম্বার কোশ্চেনটা অ্যান্সারটা করব। তো ক নাম্বার কোশ্চেন অ্যান্সার করার জন্য একটু তোমরা দেখে রাখবে শেষ কলামটায়, আমাদের প্রশ্নের শেষ কলামে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কিছু নির্দেশনা দেওয়া আছে। অর্থাৎ তুমি এই প্রশ্নটা যে অ্যান্সার করবে, একটা অঙ্ক কিন্তু অনেক নিয়মে করা যায়, তবে কোন নিয়মে করলে তুমি নাম্বার পাবে সেটার নির্দেশনা এখানে দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি শর্টকাটে করে যাও, এই শর্টকাটের নিয়মে যে যে ধাপ অবলম্বন করেছো সেগুলো যদি এই ধাপগুলোর মধ্যে না পড়ে, তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। তো এই জন্য এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবে। তো এই জিনিসগুলো আমি আলাদা করে আলোচনা করছি না, পর্যায়ক্রমে আলোচনা করছি। তো আমরা ক নাম্বার প্রশ্নে যাব। প্রথমে দেখতে পাচ্ছি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে যাচাইকরণের জন্য 2 নাম্বার, আর এ টু দি পাওয়ার টি মানে এ ট্রান্সপোজ এটা নির্ণয় করার জন্য 1 নাম্বার। অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞানুসারে এ ট্রান্সপোজ আলাদা করে একটু নির্ণয় করে দেখাতে হবে, সেটার জন্য তুমি 1 নাম্বার পাবে। আর যদি আলাদা করে নির্ণয় করার পরে যাচাইও করে ফেলতে পারো তাহলে তুমি 2 নাম্বার পাবে। আর যদি যাচাই করতে না পারো, শুধু এ ট্রান্সপোজ নির্ণয় করে রাখো, তাহলে হয়তো 1 নাম্বার দিবে। তো এরকম কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে, তোমরা নির্দেশনাগুলো একটু দেখে নেবে। এটাতে আমি আর যাব না, এই ব্যাপারেও আলোচনা করবো না। প্রতি ভাগে কোন কোন ভাগের জন্য কত কত নাম্বার পাবে এগুলো বলা আছে। তো আমি চলে যাই আমাদের প্রথম প্রশ্নে।
তো প্রথম প্রশ্ন করার জন্য আমি এই যে প্রশ্নটা সাইডে নিয়ে নিয়েছি, তোমরা একটু প্রশ্নটা দেখবে। আমার প্রথম প্রশ্নে বলা হয়েছে, এই প্রশ্নটা সলভ করছি আমি। বলেছে এটা ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা এটা যাচাই করতে হবে। তো একটা প্রতিসম ম্যাট্রিক্স কখন পাওয়া যায় সেটাই হচ্ছে আমরা প্রথমে দেখব। একটা ম্যাট্রিক্স, আচ্ছা আমি একটা জিনিস একটু ফার্স্টে বলে দিই। তোমরা আমার সলিউশন শিটে দেখতে পাচ্ছ যে আমি এই পাশটায় আমি সলিউশন করব। আর এই যে প্রশ্নটার নিচে আমি নোট লিখে রেখেছি, নোট। তো এই নোটের এই এরিয়াতে আমি প্রয়োজনীয় স্টেপ কী নিচ্ছি, অথবা তোমাদের এখানে কী সূত্র উত্তর করতে আমি কী সূত্র ব্যবহার করছি, এটা আমি নোট অংশতে লিখে রাখবো। তোমরা এই জায়গাটা একটু দেখলে বুঝতে পারবে। আর নোটের জায়গাটা ছোট, কারণ এখানে আমি খুব সংক্ষেপে কিছু কাজ করব। তো ঠিক আছে, আমরা তাহলে এবার সরাসরি অঙ্কতে চলে যাই। প্রথমে আমরা নোটে আসি। আমরা জানি যে একটা ম্যাট্রিক্স প্রতিসম হবে, একটা ম্যাট্রিক্সকে আমি ধরলাম এ ম্যাট্রিক্সটা প্রতিসম হবে যদি এইটারই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এই প্রদত্ত ম্যাট্রিক্স এই দুইটা সমান হয়, তাহলেই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। প্রতিসম মানে কি? প্রতিসম মানে হলো কর্ণ বরাবর উভয় পাশের সংখ্যা একই রকম হবে। আচ্ছা, তো আমরা গাণিতিক সংজ্ঞায় যাই। বিস্তারিত আলোচনা আমরা ক্লাসে করেছিলাম, তো এটা গাণিতিক সংজ্ঞায় যাই। আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা গঠন করব, যেটা আমাদের গঠন করতে আগেই বলা হয়েছে। তারপর এ ট্রান্সপোজ নির্ণয় করব, তারপর দেখব দুইটা ম্যাট্রিক্স একই ম্যাট্রিক্স কিনা। একই ম্যাট্রিক্স হলেই তখন সেটা সমান হয়। তো যদি একই ম্যাট্রিক্স হয় তাহলে এটা প্রতিসম, আর একই ম্যাট্রিক্স না হলে প্রতিসম নয়। তো এবার আমরা উত্তরে যাই। তো প্রথমে আমরা এ ম্যাট্রিক্সটা লিখব। তো এটা তো আমাদের দিয়েছে উদ্দীপকে, এই জন্য আমি লিখব দেওয়া আছে এ ইকুয়াল টু, কমা দিই, এ ইকুয়াল টু। তো এ আমি পাশের ছক থেকে মানগুলো লিখছি 408, প্রথমটা 408, তারপরটা 840, তারপরটা 448, তারপরটা 448। এই হলো দেওয়া ছিল। তো এখন আমি করব কি, এ ট্রান্সপোজ নির্ণয় করব, অর্থাৎ এ টু দি পাওয়ার টি এটা নির্ণয় করব। তো ট্রান্সপোজ করতে হলে কি করতে হয়? সারি কলাম ইন্টারচেঞ্জ করতে হয়। তো সারিগুলোকে আমি প্রথম সারিকে প্রথম কলাম আকারে লিখছি 484, তারপরে দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে লিখছি 044, আর তৃতীয়টাকে তৃতীয় কলামে লিখছি 808। সরাসরি লিখে দিলাম, হোল ট্রান্সপোজ না লিখে সরাসরি লিখে দিলাম। তো দেখো দুইটা ম্যাট্রিক্স কিন্তু সমান না, একই ম্যাট্রিক্স না। দেখা যাচ্ছে যে এখানে সারিতে যে সংখ্যা, এখানে সারিতে ভিন্ন সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সে কলামে যে সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সে কলামে একই সংখ্যা না, ভিন্ন সংখ্যা। তার মানে দুইটা ম্যাট্রিক্স কিন্তু সমান হয়নি। তাহলে আমি এখন লিখবো যে যেহেতু এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ, অতএব এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। তাহলে লিখবো এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। আচ্ছা, এই হলো আমার প্রমাণ। ঠিক আছে, প্রথম প্রমাণটা গেল। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কে। ঠিক আছে, এবার আমরা তাহলে দ্বিতীয় অঙ্কতে আসি। তো দ্বিতীয় অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দিই। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এই যে খ নাম্বার অঙ্ক। এই খ নাম্বার অঙ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে একটা টার্ম দিয়েছে, এখান থেকে এক্স এর মান, এই এক্স কত সেটা আমাকে বের করতে হবে, এক্স নির্ণয় করতে হবে। তো এক্স নির্ণয়ের জন্য একটা টার্ম দিয়ে দিয়েছে, এখান থেকে সলিউশন করতে হবে। তো আমরা সলিউশনটা করি। এ ম্যাট্রিক্সটা কত এটা আমাদের আগেই দেওয়া ছিল, আমরা সরাসরি লিখি। তাহলে আমরা একটু লিখি, দেওয়া আছে লেখা খারাপ হবার জন্য আমি খুবই দুঃখিত। দেওয়া আছে এ ইকুয়াল টু, আচ্ছা এ ইকুয়াল টু কত দেওয়া আছে? যে পাশের ছকেই দেওয়া, এখান থেকে আমি লিখি 408। তো প্রথমটা হচ্ছে 408, তারপরটা 448, তারপরটা 448, এটা দেওয়া আছে। তো এবার আমি আমার টার্মটা লিখি। এখন আমার টার্মটা ছিল এ স্কোয়ার দিলাম -7a
7a দিলাম প্লাস 6i3 প্লাস 6i3 দিলাম। আচ্ছা i3 দিলাম আর সাথে ইকুয়াল টু 2x আছে, তো ইকুয়াল টু দিলাম 2x, ক্যাপিটাল এক্স দিলাম। তো এবার আমি প্রত্যেকটা ম্যাট্রিক্সের মান একটু বসাই দিই। তো আমি একটু ফাঁকা করে লিখি, এই পাশ থেকে লিখি। তো প্রথমে এ স্কোয়ার মানে দুইবার এ গুণন এ, দুইটা এ গুণ করতে হবে। তো লিখি 408, তারপর 840, আমি এটা একটু মুছে দিই, 840। তো ঠিক আছে, আমরা 840 লিখবো এখানটায়, আর তারপর ছিল 448, এখানে আসছে 448। ঠিক এই ম্যাট্রিক্সটাই আবার গুণ করতে হবে, তাহলে ইনটু এই ম্যাট্রিক্সটাই আবার লিখি। তো এখানে প্রথম কলমে 408, তো 408 লিখলাম, তারপর 840, তাহলে 840 লিখলাম, তারপর 448 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। তারপর মাইনাস ছিল, তারপর 7 ইন্টু, এবার এ ম্যাট্রিক্স আবার লিখতে হবে। তো এ ম্যাট্রিক্সে ছিল 408, তারপর 840, এটা 4 ছিল, আর তারপর ছিল 448, 4 আর 8 গেল। আর লাস্টে প্লাস দিয়েছিল 6i3, প্লাস দিলাম 6 দিলাম i3 মানে কি, i3 হলো একক ম্যাট্রিক্স, আর 3 আছে বলে 3 মাত্রার একক ম্যাট্রিক্স হবে। তার মানে এটা দিব 1 0 0 0 1 0 আর 0 0 1, এটা দিব। আর ইকুয়াল টু ছিল 2x, একটু ছোট করে লিখি 2x। আচ্ছা, এখন এই দুইটা গুণ করে দেখি কত আসে। এক লাইনে আমার নাও আটতে পারে, আমি সেকেন্ড লাইনে চলে যাব যদি না আঁটে। তো প্রথমে আমার কাজ হলো আমি এই তিনটা সারির সাথে, প্রথম ম্যাট্রিক্সের তিনটা সারির সাথেই প্রথম কলামটা গুণ করব, তাহলে প্রথম কলামের সংখ্যা মানগুলো কত সেটা পেয়ে যাব। তো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল আসে, আমি সরাসরি লিখে যাই গুণগুলো কিভাবে করতে হয়, এটা তোমাদের আগেই জানা আছে। তো আমি সরাসরি লিখে যাই, আসবে হচ্ছে 16 প্লাস 0 প্লাস 32 প্রথমটা, তারপর আসবে 0 প্লাস 0 প্লাস, তারপরটা 32, তারপরে আসবে 32 32 আসছে, তারপর প্লাস 0 প্লাস 64 আসবে, এটা 64। আচ্ছা, প্রথমটা পেয়ে গেলাম, এবার দ্বিতীয় অংশে যাই। এখানে আসবে হচ্ছে 32, পরেরটাও 32 হবে, তারপরেরটা 0 হবে। এবার নিচেরটায় যাই, 0 প্লাস, এটা হয়ে যাবে 16 প্লাস, এটা হয়ে যাবে 0, তারপরে একটা 64, একটাই থাকে শুধু 64 প্লাস 0 প্লাস 0। আচ্ছা, এবার তৃতীয়টায় চাই, এখানে আমি পাচ্ছি 16 আসে, তারপর 32 আসে, দেখতে পাচ্ছি এটা 32, তারপর আবার 32 আসে, এটাও 32। তারপরেরটাই যাই, প্রথমটা 0 হয়ে যায়, তারপর আসে হচ্ছে 16, তারপর আসে দেখতে পাচ্ছি 32। আচ্ছা, এবার তৃতীয়টায় যাই, 32 আর 64, এটা 0, আর লাস্টে আসে 64। তো এই অংশটা আসলো, তারপর -7 দিয়ে এটা ছিল, তাহলে মাইনাস দিলাম আর 7টা ভিতরে গুণ করে দিলাম। 7 ভিতরে গুণ করে দিলে আমি কলামে যাই, প্রথমটা হয়ে যাবে 28, তারপরেরটা তো 0ই, তারপরেরটা হবে 56, 56। আচ্ছা, তারপরেরটা এ পাশে আসতেছে 56ই হবে, তারপরেরটা তো তাহলে 28 হবে, আর তারপরেরটা 0, আর এখানে দুইটাই তাহলে 28 হয়, 28, আর তারপরে আসে 56। আচ্ছা, তারপর প্লাস 6i3 ছিল। আচ্ছা, 6 এটা আমি একটু নিচে লিখি, এই জায়গা থেকে লিখি, এটা প্লাস দিয়েছিল, এখানটায় প্লাস চিহ্ন দিই, প্লাস দিয়েছিল, প্লাস দিয়ে 6, তাহলে কর্ণগুলো সব 6 হয়ে যাবে, 6 0 0, তারপর 0 6 0, আরেকটা আসবে হচ্ছে 0 0 আর 6, ব্র্যাকেট ক্লোজ। আর এ পাশে ছিল 2x, এটা আগে থেকেই ছিল, এটা লিখে দিলাম।
আচ্ছা, তো এই অংশটা গেল। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। তো এখানে যেখানে যে মানগুলো এসছে এই মানগুলো আমরা যোগ বিয়োগ করে দিব, যোগ বিয়োগ করে সরাসরি লিখে দিব কত। তো যোগ বিয়োগটা দিয়ে আমি যা মান পাবো সেটা সামারি হচ্ছে এরকম। একটু বা চিহ্ন দেই। তো প্রথমটা চলে আসবে 48, আমি হিসাব করে রেখেছি, কিছু লিখে দিচ্ছি। তারপরটা 32 আসবে, তোমরা পরে একটু মিলিয়ে নেবে শুধু। তারপরটা আসবে 96, তারপরটা আসবে 64, তারপরটা যোগ বিয়োগ করে আসবে শুধু 16, তারপরটা আসবে 64, তারপরটা আসবে 80, এখানটা আসবে 80, তারপরটা আসবে 48, তারপর আসবে আবার 96, প্রথমটা গেল। তারপর মাইনাস বাকিগুলো যা ছিল তাই রাখবো, অর্থাৎ এটা আসবে হচ্ছে 28 ছিল, 28, তারপরটা 0 ছিল, তারপরটা 56 ছিল, তারপরে ছিল 56, তারপর ছিল 28, তারপর ছিল আবার 0, আর লাস্টে ছিল হচ্ছে এখানে ছিল 28, তারপর আবার 28 ছিল, তারপর ছিল হচ্ছে 56। আর পরেরটা একটু এখানে লিখি, এখানেই লিখে দিই। পরেরটা ছিল প্লাস দিয়ে, প্লাস কর্ণ বরাবর সব 6 ছিল, মানে 6 0 0 0 6 0 আর 0 0 6, আর ইকুয়াল টু কত ছিল? ইকুয়াল টু ছিল 2x। আমাকে এই x ম্যাট্রিক্সের মানটা বের করতে হবে। তাহলে এবার আমি সরাসরি 2x-টাকে এই পাশে লিখি। তাহলে লিখলাম 2x ইকুয়াল টু, এবার যোগ বিয়োগ করে দিই। তো যোগ বিয়োগ করলে প্রথমটা, এই যে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা যোগ এভাবে করে করতে হবে। তাহলে প্রথমটা আসছে 48 মাইনাস 28 প্লাস 6, নিচেরটা একবার একটু লিখে রাখি। নিচেরটা আসছে 32 প্লাস 0 প্লাস 0, এখানে আসলে মাইনাস আসে, যেহেতু 0 এই জন্য আমি প্লাস দিয়ে দিলাম। তো তোমরা মাইনাস দিও, প্লাস দিলেও সমস্যা নেই, যেহেতু মান 0। আর লাস্টেরটা আসছে 96 মাইনাস 56, তারপর প্লাস 0। আচ্ছা, এরপরেরটা কত আসে দেখি। এরপরে সংখ্যাটা আসছে, একটু নিচে লেখা লাগতাম, 2x এর সাথে মিশে যাবে, ছোট করে লিখি। এরপর আসবে 64 মাইনাস 56, তারপর প্লাস 0। এরপর আসবে 16, তারপর প্লাস মাইনাস 28, তারপর প্লাস 6। আচ্ছা, এরপর আসবে হচ্ছে 64 মাইনাস 0 প্লাস 0। আচ্ছা, এবার এখানে আসি, একটু নিচ কাত করে লিখি। 80, এখানে ছিল 80, 80, তারপর মাইনাস 56, সরি 80-র সাথে মাইনাস 28, 80 মাইনাস 28 প্লাস 0, তারপরে আসবে হচ্ছে 48 মাইনাস 28, আর এবারটাও প্লাস 0, আর এখানে আসতেছে 96 মাইনাস 56 আর প্লাস 6, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার 2x এর মান, আমি x এর মানটা একবারে বের করি, 2টাকে এপাশে ভাগ করে দিই। তাহলে হাফ ইন্টু এপাশে তাহলে কত কত আসে একটু দেখি। এপাশে আমার টোটাল আসছে, এখানে ক্যালকুলেশন করে হয়ে যায় 26, এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 32, আর এটা হয়ে যায় 40। আচ্ছা, এটা 8 মাইনাস 6, আর এটা হয়ে যায় 64, এটা হয়ে যাবে 52, এটা হয়ে যাবে 20, আর এটা হয়ে যাবে 46। আচ্ছা, তো এখন এটা দুইটা ভিতরে গুণ করে দিই, অর্থাৎ সবাইকে 2 দ্বারা ভাগ করে দিই। 2 দ্বারা ভাগ করে দিলে আমি ফাইনালি যে মান পাবো সেটা হবে এরকম, সবাইকে 2 দ্বারা ভাগ। তাহলে প্রথম কলামে আসছে 13, 16, 20 দেখতে পাচ্ছি। তাহলে এটা আসে 13, এটা আসে 16, আর এটা আসে 20। দ্বিতীয় কলামে তাহলে কত আসবে? 4 মাইনাস 3, আর আসবে হচ্ছে 64, তো তাহলে 32 আসবে। আর তৃতীয় কলামে 26, 10, আর লাস্টে আসবে 23। তো এই যে ম্যাট্রিক্সটা পেলাম,
এই এক্স ম্যাট্রিক্সের মান বের হয়ে গেল। এটাই হচ্ছে আমার উত্তর, এটার মান চাওয়া হয়েছিল। তো এই গেল আমার খ নাম্বার অঙ্ক। এবার চলে যাচ্ছি গ নাম্বার অঙ্কতে। তো গ নাম্বার অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে বি নামে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, আর এখানে এ বি, বি এ এবং 80I3 এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ একটা I3 আসছে, মানে একক ম্যাট্রিক্স আসছে, তার সাথে 80 গুণন করা আছে, আর সাথে এ বি আর বি এ দুইটা গুণ করে এই মানটাই আনতে হবে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এ ম্যাট্রিক্স এটা আগেই দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল, আর এখানে নতুন করে বি ম্যাট্রিক্সটা দেওয়া। তো আমরা এবার আমাদের কাজ শুরু করি। তো আমাদের আসলে কাজ করার সময় আমি একটু দেখতে পাবো যে আমরা এই অংশটা অ্যান্সার করছি, আমরা এই অংশটা। তো এখানে আমরা এটার মান আমরা একটু আলাদা আলাদা করে, অর্থাৎ আমরা ফার্স্টে এ বি নির্ণয় করব, তারপর বি এ নির্ণয় করব, তারপর দেখব এই মানটা আসে কিনা। দুইটা মান নির্ণয় করলেই আমার হয়ে যাবে, দুইটা মান এত আসবে, এটাই শুধু আমাকে দেখাতে হবে। তাহলে আমরা ফার্স্টে আমাদের মানগুলো নির্ণয় করি, এ আর বি ম্যাট্রিক্স নির্ণয় করি। এখানে আমরা ফার্স্টে লিখব এবি। তো প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখি। এ ম্যাট্রিক্সটা পাশের ছক থেকে লিখছি, 4 0 8, তারপর লিখব 8 4 0, তারপর লিখব 4 4 8 4 4 8। এবার বি ম্যাট্রিক্স ইনটু দিয়ে লিখব বি ম্যাট্রিক্স। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল 10 10 আর -20, না -10 -10 দেওয়া ছিল। তারপর কলমে ছিল -20, তারপর ছিল 0, তারপর ছিল শুধু 20, তারপরে 5, তারপর -5, আর তারপর শুধু 5, একটা 5। আচ্ছা, এই ছিল এ আর বি। তো এবার আমরা গুণফলটা সরাসরি বসাই দিই, গুণ করে একটু দেখি কত আসে, আমাদের একটু নির্ণয় করে দেখাতে হবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি প্রথমটা আসে 40 প্লাস, তারপর 80 আসে, তারপর আবার -40 আসে। এবার নিচেরটায় চলে যাই, নিচেরটা দেখতে পাচ্ছি 0 আসে, তারপর 40 আসে, তারপর আবার -40 আসে। আর তৃতীয়টায় চলে যাই, তৃতীয়টায় দেখতে পাচ্ছি প্রথমে 80 আসে, তারপর তো 0 আসতেছে, তারপর দেখতে পাচ্ছি -80 আসতেছে। আচ্ছা, এবার পরের কলামে চলে যাই, প্রথমে আসতেছে দেখতে পাচ্ছি 80 মাইনাস, তারপর 0, তারপর +80। আচ্ছা, এবার পরেরটায় যাই, পরেরটায় তো সহজ, 0 0 80। আচ্ছা, এর পরেরটায় যাই, এরপরে দেখতে পাচ্ছি -160 আসে, বড় সংখ্যা -160, তারপরে এটা 0 হয়ে যায়, আর তারপরে 160 আসে, +160। আচ্ছা, এবার তৃতীয় কলামে যাই, প্রথমে তো 20 আসতেছে, তারপরে 0 না 40, আর তারপর একটা +20 আসে। আচ্ছা, এবার পরেরটাই যাই, প্রথমটা হয়ে যায় 0, -20 আসে, তারপর +20 আসে। এরপর লাস্ট 40 প্লাস, তারপর 0 আসে, তারপর দেখতে পাচ্ছি আবার 40 আসে। আচ্ছা, তাহলে আমার যোগ বিয়োগ করা শেষ। তো আমি ইজিলি দেখতে পাচ্ছি যে আমার এখানে মানগুলা এক্স্যাক্ট চলে আসছে। তো আমার এখানে আসছে হচ্ছে 80, তারপরেরটা তো তাহলে 0 হয়ে গেল, তারপরেরটা 20 20 40, তাহলে এটাও 0 হয়ে গেল। এখানে আসলো 40, এটা 0 হয়ে যায়, নিচেরটা একবারে করে দিই, নিচেরটাও 0 হয়ে যায়। এখানে থাকে হচ্ছে 80 শুধু, আর কিছু থাকে না, তার নিচেরটা 0 হয়ে যায়, আর এখানে এটা 0 হয়ে যায়, 40 40 80 হয়ে যায়। তার মানে আমরা দেখতে পেলাম যে আমার মানটা হয়ে যাচ্ছে এরকম 80, আর এখান থেকে একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 এরকম আসে। তাহলে টোটাল 80 তো ছিলই, পরেরটাকে আমি লিখলাম I3, ব্যাস শেষ। তো এটা ছিল আমার এবি এর অংশ। এবার আমরা বিএ এই অংশটা নির্ণয় করব। তো বিএ নির্ণয় করার জন্য আমাকে বি ম্যাট্রিক্সটা আগে লিখতে হবে। তো বি ম্যাট্রিক্সটা তাহলে আগে লিখি। বি ম্যাট্রিক্সটা ছিল 10 10 আর -10, তারপর ছিল হচ্ছে -20, তারপর 0, তারপর শুধু 20, তারপর ছিল 5, তারপর -5, তারপর ছিল আবার 5। এটা ছিল বি ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্সটা নিই। এ ম্যাট্রিক্সে 4 0 8, তারপর 8 4 0,
840, তারপর 448 যে পাশের ছক থেকে লিখলাম। এবার এই দুইটা গুণ করি, সেই আগে যে উত্তরটা আসছে না, এই একই উত্তর আমার আসার কথা। তাহলে দেখো প্রথমটা আসতেছে 40, তারপর -0, আর তারপর 540, তাহলে এটা +40 আসতেছে। আচ্ছা, তারপর নিচে চলে যাই, নিচে আসতেছে হচ্ছে 40, তারপর এটা তো 0 আসে, তারপর এটা আসে -40, এরকম আসে। তারপর এটা দেখতে পাচ্ছি -40 আসে, তারপর 0, তারপর আবার +40 আসে। এবার দ্বিতীয় কলামে যাই, দ্বিতীয় কলামে আসতেছে হচ্ছে 80, তারপর -80 প্লাস 0। আচ্ছা, এরপরে আসতেছে নিচে 80 প্লাস এটা 0 প্লাস 0। আচ্ছা, এরপরে আসতেছে -80 আসে, প্লাস আরেকটা 80 আসে, আরেকটা 0 আসে। আচ্ছা, এবার লাস্ট অংশতে তৃতীয় কলাম এখানে, তাহলে এখানে আসতেছে 40 -80 আসে, তাহলে 80, তারপর আরেকবার +40 আসে। আচ্ছা, তারপরেরটায় আসে হচ্ছে 40, তো দেখতে পাচ্ছি +0, এটা -40। আর নিচে আসতেছে হচ্ছে প্রথমে -40, তারপরেরটা হয়ে যায় 80, তারপরেরটা +40 হয়ে যায়, এই অবস্থা আসে। তাহলে ঠিক আগের মতোই মান চলে আসছে। দেখো এখানে আসছে হচ্ছে 80, তারপরেরটা হয়ে গেছে 0, তারপরেরটা আবার 0। তো এখানে আসছে, এখানেও 0, এখানে শুধু 80 থাকে আর নিচে থাকে 0। এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি 0, আর এই পাশেও 0 হয়ে যায়, আর এই পাশে 40 কাটা যায়, শুধু 80 থাকে। তাহলে টোটাল আমি যদি 80 কমন নিয়ে নিই, তাহলে সেই একক ম্যাট্রিক্সটা ফেরত আসছে 1 0 0 0 1 0 আর 0 0 1, এরকম আসে। তো আমি একটু পাশে লিখে দিই, তাহলে আমি এটাকে লিখতে পারি 80I3, এটা লিখতে পারি। অতএব আমার তো প্রমাণ হয়ে গেল। অতএব আমি বলতে পারি AB = BA = I3, সাথে একটা 80 ছিল। তো এই হলো আমার প্রমাণ। আচ্ছা, তো গেল দ্বিতীয় গ অংশের গ নাম্বার অঙ্ক। এবার আমরা চলে যাব ঘ নাম্বার অঙ্কতে। তো ঘ নাম্বার অঙ্কটা প্রমাণ করার জন্য, ঘ নাম্বার আসলে প্রমাণ না, সি নির্ণয় করো। ঘ নাম্বারের জন্য বলা হয়েছে যে AC = CA = I3 হলে সি নির্ণয় করো। সি ম্যাট্রিক্সটা কত এটা আমরা জানি না। তো একটু খেয়াল করে দেখো, যদি দুইটা ম্যাট্রিক্সকে এভাবে গুণ করা হয় AC, এবং সেটাকে উল্টাভাবে যদি এভাবে গুণ করা হয় CA, এবং দুইটার জন্য যদি একই মান I3 পাওয়া যায়, I অথবা I3 যাই হোক না কেন, যদি দুইটা যেভাবেই গুণ করো, যদি সেটা একক ম্যাট্রিক্স হয়, তাহলে এরা একে অপরের বিপরীত ম্যাট্রিক্সে পরিণত হয়। তো এ ম্যাট্রিক্সটা তো এখানে আমাদের দেওয়াই ছিল, তো এ ম্যাট্রিক্সটা আমরা জানি। তো বলা হয়েছে যে সি এমন একটা ম্যাট্রিক্স যেন AC = CA করলে I পাওয়া যায়, তার মানে সি বুঝাই যাচ্ছে A এর বিপরীত ম্যাট্রিক্স। তার মানে আমার A ইনভার্স নির্ণয় করতে হবে। A ইনভার্স নির্ণয় করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। আমরা A ইনভার্স নির্ণয় করে শুধু দেখব যে আমার এই A ইনভার্সের মানটা কত, সেটাকেই আমরা সিতে প্রকাশ করে দিব। এটাই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ নেই। তাহলে এবার আমরা আমাদের অঙ্ক শুরু করি। তো প্রথমে আমাদের, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে আমাদের এ যেটা দেওয়া ছিল সেটা আমি একটু লিখছি। তো দেওয়া আছে A = পাশের ছক থেকে লিখলাম 408, তারপর 840, তারপর 448, এটা দেওয়া ছিল। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমি একটু সূত্রতে চলে যাই, নোটে যাই। তো বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমরা আসলে যেটা করি সেটা হলো, বিপরীত ম্যাট্রিক্সে আমাদের একটা ফর্মুলা আছে, A ইনভার্স। দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে। A ইনভার্সের সূত্র হলো 1/, নির্ণায়ক A, আর এ পাশে দিতে হবে অ্যাডজয়েন্ট অফ A, এটা লাগবে। এটা হলো আমার A ইনভার্স নির্ণয়ের সূত্র। তো দেখতে পাচ্ছি যে A ইনভার্স, এটার জন্য একটা নির্ণায়ক এর মান লাগবে আর অ্যাডজয়েন্ট লাগবে। দুইটা জিনিস নির্ণয় করলেই হয়ে যাবে।
তো আমরা এখান থেকে এ তো দেওয়াই আছে, তো ওখান থেকে আমরা ফার্স্টে এ নির্ণায়কটা কত সেটা নির্ণয় করে নিই, তারপর আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব। তো এখানে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখানেও চিহ্ন চেঞ্জ করে দিলাম, এখানে চিহ্ন চেঞ্জ করে দিয়ে যা আছে তাই লিখলাম 408, তারপর এখান থেকে 840, আর এখান থেকে আসছে 448, নির্ণায়কের চিহ্ন দিলাম। এখন দেখি কত আসে। তো আমি পাশ থেকে যেখান থেকে লিখি সমস্যা নেই, আমি পর্যায়ক্রমে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দেখছি কত আসে। প্রথম সারির সাপেক্ষে আসে হচ্ছে 4 ইন্টু 4-32, তারপর -0, তারপর একটা মাইনাস নিতে হয় -8 ইন্টু, তাহলে এটা আসবে 0 -32, তারপর একটা আসবে প্লাস, তাহলে +4 ইন্টু এটাও দেখতে পাচ্ছি 0 -32 আসে, 0 -32। তাহলে টোটাল করলে কত আসে, আমি একটু হিসাব করে দেখলাম যে টোটালটা আসে হচ্ছে 256, এই সংখ্যাটা আসে। এবং দেখতে পাচ্ছি এটা নট ইকুয়াল টু 0, তার মানে যেহেতু একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মানে নির্ণায়কের মান শূন্য হয় না, তার মানে এ ইনভার্সের অস্তিত্ব পাওয়া যায়, যে এটাকে এ ইনভার্স করা যাবে। তার মানে এ বিপরীতযোগ্য, তাহলে লিখবো অতএব এ বিপরীতযোগ্য, এটা শুধু লিখে দিই তাহলেই হবে, বিপরীতযোগ্য। আচ্ছা, এখন আমাকে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে, তাহলে লিখবো অ্যাডজয়েন্ট অফ এ, এর জন্য যা যা নির্ণয় করতে হবে এটা আমি একটু পরের পৃষ্ঠায় যে নির্ণয় করি। পরের পৃষ্ঠায় আমি চলে যেয়ে আমার অ্যাডজয়েন্ট নির্ণয় করার অ্যাডজয়েন্টের নিয়মটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার জন্য এর নির্দিষ্ট একটা মান বের করতে হবে। বের করার জন্য যেই অ্যাডজয়েন্টের যেই সংখ্যাটা তুমি নিবে এটার সাথে সংযুক্ত সারি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাগুলো দিয়ে একটা নির্ণায়ক তৈরি করতে হবে, তারপর দেখতে হবে মান কত আসে। তো এটার মান আমি একটু খুব দ্রুত লিখে যাই, এটার মানটা কত আসবে। প্রথমে আমি লিখবো হচ্ছে a11 যেহেতু দিয়েছি তাহলে এখানে আমার দিতে হবে -1 হোল টু দি পাওয়ার 1 + 1, আর একটা নির্ণায়ক দিতে হবে। নির্ণায়কের মানটা আসবে হচ্ছে এটার সাথে সংযুক্ত সারি কলম বাদ দিলে 4 4 আর 0 8, এইটুক আসে। তাহলে এইটুকের মান আসছে 1 1, এটা তো 1 হয়ে যায়, আর সাথে আসছে হচ্ছে 32 আর -0, তার মানে এটা 32 আসে আসলে। ঠিক একইভাবে আমি a12 বের করব। a12 বের করলে এখানে লিখবো -1 হোল টু দি পাওয়ার 1 + 2, আর অবশিষ্ট থাকছে, এটা আমি একটু দ্রুত লিখেছি, এটা আমার রেডি করে রেখেছি আমি, এটা এখান থেকে পাচ্ছি 0 8 আর 4 8, এটা পাচ্ছি। তো এখানে পাওয়ার তো 2 এর আগে 3 হয়ে গেছে, তো একটা মাইনাস থেকে যাবে, কিন্তু আবার 32-এর এখানেও 0, এটা -32 আসে, তাহলে দুইটা মিলে আসলে +32 হয়ে যায়, এটা হলো 32। তাহলে a13 কত আসে এবার একটু দেখি, -1 হোল টু দি পাওয়ার লিখবো হচ্ছে 1 + 3, আর নির্ণায়কের মানটা কত নিব, নির্ণায়ক নিব হচ্ছে 0480, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি সরাসরি পাচ্ছি 3 আর 1 তো 4 হয়ে যায়, তাহলে এটা -32 আসে। তারপর a21 নিব এবার, 21, যেহেতু 21 নিচ্ছি তাহলে এখানে -1 হোল টু দি পাওয়ার 2 + 1 নিতে হবে। নির্ণায়কের মান তাহলে আসবে কত, নির্ণায়কের মান আসবে 8408, এটা আসবে, একটু ফাঁকা করে লেখা লাগতো। তো এটার মান ক্যালকুলেশন করলে পাই -64। ঠিক একইভাবে a22 নির্ণয় করব। a22 এর মান আসবে -1 হোল টু দি পাওয়ার 2 + 2, আর নির্ণায়ক নিলে 2 2, তো তাহলে এখানে আসবে হচ্ছে 4 4, এখানে আসবে 8 8, তাহলে এখান থেকে আমি মান পাচ্ছি, দুইটা যেহেতু সেম তাহলে এটার মান হয়ে যাবে 0। আচ্ছা, 2 2 2 3 মানটা পাশে কি লেখা যাবে, 2 3, আচ্ছা 2 3 পর্যন্ত আমি এই পাশেই লিখে দিই, এখানে একটা দাগ দিয়ে দিই, দিয়ে এখানে লিখে দিচ্ছি a23 a23 যেহেতু, তাহলে আমার -1 হোল টু দি পাওয়ার 2 + 3 লিখতে হবে, আর নির্ণায়কটা আসবে 4 8, আর এখানে আসবে 8 0,
তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে মাইনাস আসছে, আর এ পাশে তো -64 আসে দেখা যায়, তার মানে আসছে শুধু 64। আচ্ছা, A2 3 পর্যন্ত গেলাম। এবার আমি বাকিটা 3 1 3 2 3 3 এই তিনটা আমি পরের পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। এবার আমরা লিখবো হচ্ছে ফার্স্টে A31, এখান থেকে লিখি A31, তাহলে -1 হোল টু দি পাওয়ার 3 + 1, আর আমার সংখ্যাটা আসবে হচ্ছে 8 4, আর সবই 4 হয়ে যাবে 4 4। এই যে এখান থেকে আমি একটু হাইলাইট করে দেখাই, আমার মায়াটা বই গেল। এই যে আমি কিন্তু এখান থেকে আইডিয়া পাচ্ছি মোটামুটি, যে আমি কিভাবে যে এখানে যে সংখ্যাগুলো লিখছি, এটা কিন্তু আমি যে এই পাশ থেকে আইডিয়া পাচ্ছি, এই জন্য আমি লিখে ফেলছি, আগের পৃষ্ঠায় আমার যাওয়া লাগতেছে না। তো আচ্ছা, আমি এবার লিখে শুরু করি। এটার মান আমি পাচ্ছি 3 আর 1 4, তার মানে এটা প্লাস হয়ে যাবে অলরেডি 32, 4টা 32, আর -4 4 16, তার মানে 16 আসে। ঠিক একইভাবে A32 নির্ণয় করি। A32 আসছে -1 হোল টু দি পাওয়ার 3 + 2। আচ্ছা, এটার মান আসবে হচ্ছে 4 4 0 4, এটা আসলো। তাহলে এটা -16 হয়ে যাচ্ছে। আর লাস্ট A33, এটা একটু নির্ণয় করি। A33 এর মান আসছে -1 হোল টু দি পাওয়ার 3 + 3, আর নির্ণায়কটা হয়ে যাবে 4 নিচে 0, এখানে 8, আর এখানে 4, 4 4 16 -16, তাহলে এটা আসছে 16, আগেরটা -16 ছিল। অতএব এবার আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করি। অ্যাডজয়েন্টের সূত্রটা একবারে লিখছি এখানে। অ্যাডজয়েন্ট অফ এ এর সূত্র হলো সব সংখ্যাগুলো আমাকে বসিয়ে ট্রান্সপোজ করে দিতে হবে, অর্থাৎ প্রথম থেকে যে সংখ্যাগুলো পেয়েছিলাম, আমি একটু আগের পৃষ্ঠায় এবার যাই। এখান থেকে আমি পর্যায়ক্রমে পেয়েছিলাম 32 32 -32, তো এই সংখ্যাটা আমি ফার্স্টে এখানে লিখি। 32 32 -32 প্রথম সারিতে বসাবো। তো এখানে 32 32, তারপর 32, তারপর -32 ছিল, -32। তারপরে তিনটা কত ছিল একটু দেখি। তারপরে তিনটা ছিল 2 1 2 2 2 3, তার মানে 64 মাইনাস দিয়ে -64 0 64, এটা ছিল -64 0 64। সাথে এটা আমরা দ্বিতীয় সারিতে লিখলাম -64, একটু ফাঁকা করে লিখলে মনে হয় ভালো হতো। ঠিক করে লিখি, ছোট করে লিখি একটু, নাহলে মিশে যাবে। আচ্ছা, লিখবো হচ্ছে -64, তারপর 0, তারপর আবার 64 ছিল, আর পরের সংখ্যাটা এখানেই আছে 16 -16 16, 16 -16 আর 16। এবার পুরাটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার টি দিতে হবে। এবার এটাকে ট্রান্সপোজ করলেই আমি আমার অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাহলে আমার অ্যাডজয়েন্টের মান 32, এখানেও 32, আর এখানে -32, তারপর 64 মাইনাস দিয়ে -64 0, তারপর আসবে 64, আর 16 -16 সবই 16, শুধু মাঝখানে একটা -16, তারপর একটা আবার 16। তাহলে এই হলো আমার অ্যাডজয়েন্ট। এবার আমরা সূত্রে, ইনভার্সের সূত্রের মধ্যে আমরা আমাদের মান বসাই দিব। তাহলে সরাসরি লিখি, অতএব A ইনভার্স ইকুয়াল টু, অতএব C ইকুয়াল টু, A ইনভার্সকে আমরা C দিয়ে প্রকাশ করতে যাচ্ছিলাম, C ইকুয়াল টু A ইনভার্স ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে 1 ডিটারমিনেন্ট অফ A, আর এখানে আসবে অ্যাডজয়েন্ট অফ A, এটা আসবে। এবার আমি মান বসাই দিই। ইকুয়াল টুটা একটু এই সাইড থেকে দিই, তাহলে এই সাইড থেকে দিলে 1 ডিটারমিনেন্ট অফ A, ডিটারমিনেন্ট অফ A মান জানি কত আসছিল একটু দেখি তো, 256 আসছিল আমাদের। 256 মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে এখান থেকে আমরা একটু বসাই 256, আর অ্যাডজয়েন্টের মান আমরা একটু আগে দেখলাম। তো এটার মান আমার যতদূর মনে পড়ে, অ্যাডজয়েন্টের মানটা আসছিল 32, প্রথমে 32 আসছিল সব, একটু তাও চেক করে নিই। প্রথমে সব 32 64 আর তারপর 16, 32 64 আর 16। তাহলে প্রথমে ছিল
লাস্টেরটা শুধু মাইনাস। প্রথমটা 32, তারপর আবার 32, তারপর একটা -32, তারপর একটা ছিল 64 দিয়ে মাইনাস একটা প্রথমে, তারপর 0, তারপর আবার 64 ছিল, আর তারপরে ছিল 16, তারপর -16 ছিল, আর তারপরে ছিল আবার 16। তো এখন কথা হচ্ছে 256টাকে ভিতরে গুণ করে দিলে প্রত্যেকের সাথে 256 কাটাকাটি যায়। তো 256 যদি আমি কাটাকাটি করি, একটু ক্যালকুলেটর ব্যবহার করছি। তো ক্যালকুলেটর ব্যবহার করলে প্রথমটার সাথে কাটাকাটি করলে 1/8, তারপরটার সাথে কাটাকাটি করলে এটাও 1/8, তারপরটা তাহলে -1/8, এটা একটু বড় করে দেওয়া লাগতো, সেটা পরে দিচ্ছি। তারপর এটা -1/8, এটা হবে। তো এই হচ্ছে আমার, এইটুক হবে আমার ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে সংখ্যাটায় যাই, তারপরে সংখ্যাটা 64, তাহলে এটা -1/4, তারপরেরটা তো 0ই আসে, তারপরেরটা শুধু 1/4 আসবে। তাহলে আর 16 দিয়ে কাটলে 16ই হবে, 16 256। তাহলে প্রথমটা হয়ে যাবে 1/16, তারপরেরটা হয়ে যাবে -1/16, আর তারপরেরটা হয়ে যাবে শুধু 1/16। তো এই যে মানটা পেলাম, এটাই হলো আমার এই সি এর মান, এই সি এর মান। তার মানে এটাই হলো আমার উত্তর। ঠিক আছে, তো ঘ নাম্বারটা গেল। এবার আমরা চলে যাচ্ছি শেষ অঙ্কটাই, একদম লাস্ট অঙ্ক, উম নাম্বারে। ঠিক আছে, আমরা উম নাম্বারে চলে যাচ্ছি। তো উম নাম্বারের প্রশ্ন যে এখানে আছে দেখতে পাচ্ছি, তো লিখা উৎপাদন, বিপণন ও বিতরণ, উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন এত টাকা এত টাকা এত টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2 ও শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত, তার নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। নির্ণায়কের সাহায্যে মানে ক্রেমারের সাহায্যে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখানে দেখো বলেছে যে উৎপাদন, বিপণন আর বিতরণ, অর্থাৎ এই যে তিন বিভাগের এই তিন বিভাগের শ্রমিকদের মাসিক মোট বেতন দেওয়া আছে, একজনের বেতন কিন্তু না। মোট বেতন হলো এত টাকা এত টাকা এত টাকা, অর্থাৎ এই সারিতে যতজন আছে তাদের সকলের মোট বেতন হলো এই যে 1,96,000 টাকা। বিপণন বিভাগে এই সারিতে যতজন আছে 4 জন, তাদের বেতন হলো 88,000 টাকা। আর এই যে বিতরণ বিভাগে 8 আর 16 জন যে আছে, এই কয়জনের বেতন হচ্ছে এই যে 2 লক্ষ টাকা। তো এখান থেকে আমাকে বের করতে হবে, নির্ণায়কের সাহায্যে বের করতে হবে যে একজন শ্রমিকের বেতন কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে মোট বেতনকে মোট শ্রমিক দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তো এই অঙ্কটা করতে হবে নির্ণায়কের সাহায্যে। তো তোমরা একটু মনে রাখবা, টাকার হিসাব নিকাশ সবসময় কলামে ধরতে হবে। এটা আমি ক্লাস নেওয়ার সময় বলে দিয়েছিলাম। টাকার হিসাব নিকাশ সবসময় কলামে, অর্থাৎ কলাম ম্যাট্রিক্স অথবা কলাম নির্ণায়ক, ম্যাট্রিক্সই বলি, কলাম ম্যাট্রিক্স হিসেবে আমাকে ধরতে হবে। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। ফার্স্টে এ ম্যাট্রিক্সটা কত সেটা একটু লিখে নিই। তো আমার একটু লিখতে হবে, দেওয়া আছে এ, দেওয়া আছে এ ইকুয়াল টু, তো এ ইকুয়াল টু আছে হচ্ছে 408, তারপর 840, তারপর 448। আচ্ছা, এটা দেওয়া ছিল। এখন আমাকে ধরে নিতে হবে যে শ্রেণী 1 আর শ্রেণী 2 আর শ্রেণী 3 এই শ্রমিকদের বেতন এখানে যদিও দেওয়া আছে, তো বেতনগুলো আমাকে ধরে নিতে হবে। আমি XYZ ধরে নিব এবং তারপর সেটাকে ম্যাট্রিক্সে প্রবেশ করব। তাহলে ধরি শ্রেণী বানানটা ওরা রসিকার দিয়ে লিখেছে, আমরা রসিকার দিয়ে লেখাটাই নিরাপদ। শ্রেণী বানানটা আমি আরেকবার লিখছি। তো ধরি শ্রেণী 1 কমা শ্রেণী
2, শ্রেণী 3। আবারও আমি খুবই দুঃখিত, হাতের লেখাটা যদি খারাপ হয়ে যায়, আমার লেখা আসলে খুবই খারাপ, আমি অনেক চেষ্টা করেও ভালো করতে পারি না, এই জন্য আমি একটু দুঃখিত। তোমরা যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবে। আচ্ছা, তো শ্রেণী 1, শ্রেণী 2 ও শ্রেণী 3 ভুক্ত, এই ভুক্ত এদের শ্রমিকদের বেতন, ভুক্ত শ্রমিকদের বেতন, এবার থেকে লিখি বেতন যথাক্রমে, বেতন যথাক্রমে ধরলাম এক্স, ওয়াই ও জেড টাকা, এত টাকা ধরলাম। তাহলে ম্যাট্রিক্সে প্রকাশ করে পাই, তাহলে লিখি অতএব ম্যাট্রিক্সে প্রকাশ করে পাই, ম্যাট্রিক্সে প্রকাশ করে পাচ্ছি। ক্যাপিটাল এক্স দিয়ে ধরি, ক্যাপিটাল এক্স যেহেতু এক্স এখানে আছে, ক্যাপিটাল এক্স দিয়ে ধরলে এখানে দিব এক্স, এখানে দিব ওয়াই, আর এখানে দিব জেড। টাকা পয়সাকে সবসময় কলামে ধরতে হবে, এটা আগেই বলে দিয়েছি। তো যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের এখানে যে আমাদের এই যে চার্টের মধ্যে প্রশ্নের মধ্যে এখানে যে টাকার সংখ্যাগুলো দেওয়া, এটা কিন্তু মোট শ্রমিকের দেওয়া। আর এখানে আমরা একই শ্রেণীর, এক্স হচ্ছে শুধু শ্রেণী 1, ওয়াই হচ্ছে শুধু শ্রেণী 2, আর জেড হচ্ছে শ্রেণী 3, এভাবে ধরেছি। আর এখানে কিন্তু একই সারিতে, শ্রেণীতে না, একই সারিতে মোট কত বেতন সেটা লেখা। তো আমরা একটা কাজ করি, বেতনগুলাকে আমরা কিছু একটা ধরি। তাহলে আমাদের এখন যা করতে হবে, একটু পরের পৃষ্ঠায় চলে যাই। মোট বেতনের ম্যাট্রিক্সটা আমি একটু ওয়াই ধরে নিই, এটাকে যেহেতু এক্স ধরেছি, যে সংখ্যাগুলো দেওয়া আছে 1,96,000, তারপর ইত্যাদি ইত্যাদি, এগুলাকে সব আমি আলাদা করে ধরে নিই। তাহলে লিখি আবার কি লেখা যায়, শ্রমিকদের মোট বেতন, আবার শ্রমিকদের মোট বেতনের ম্যাট্রিক্স, শ্রমিকদের মোট বেতনের ম্যাট্রিক্স y হলে y ইকুয়াল টু, ক্যাপিটাল Y ইকুয়াল টু, প্রথমে হলো 1,96,000, তারপরটা হলো 88,000, তারপরটা হলো 2 লাখ। তাহলে 1, 2, 3, কয়টা শূন্য, 1, 2, 3, 5, 5টা শূন্য। তাহলে লিখবো হচ্ছে 2,0,0,0,0,0। এবার পুরাটাকে আরেকটা কলাম ম্যাট্রিক্স ধরব, ব্যাস আরেকটা কলাম ম্যাট্রিক্স ধরা শেষ। এবার আমাকে একটা সমীকরণ তৈরি করে নিতে হবে। আমরা এখানে যে সমীকরণটা তৈরি করব সেটা হলো ax = y। আমরা সাধারণত বইতে এটা ax = b দিয়ে করেছিলাম। তাহলে আমার এখানে যেটা লিখতে হবে এখন, প্রশ্ন মতে আমি পেলাম a ম্যাট্রিক্সের সাথে যদি আমি x ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমি পাবো y ম্যাট্রিক্সটা, অর্থাৎ জিনিসটা হয়ে যাবে এরকম। a ম্যাট্রিক্সটা ছিল কত, এই যে পাশের চার্ট থেকে দেখতে পাচ্ছি 408, তারপর 840, তারপর 448, এটা ছিল। এটার সাথে আমি গুণ করব x ম্যাট্রিক্সটা আগের পৃষ্ঠায় ছিল স্মল x, y আর z, আর ইকুয়াল টু y ম্যাট্রিক্স মানে হলো এই যে একটু আগে উপরে লিখলাম এই সংখ্যাটা 96,000, তারপর 88,000, আর এটা হলো 2 লক্ষ। তার মানে 2, 3, 4, 5, 5টা শূন্য, এত। এখন আমাকে এই যে এই বাম পক্ষের দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে দিতে হবে, গুণ করে তারপর আমার দেখতে হবে কত। তো আমি একটু দেখি, 4x 8y, এত আসে না, 4x 8y। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে রাখলাম কত আসে, এত আসে। ঠিক আছে, আমার পরের পৃষ্ঠায় আমরা মান লিখছি যেটা কত আসে, এই জায়গাটাই লিখি ম্যাট্রিক্স। তো প্রথমটা আসছিল, আমি দেখতে পাচ্ছিলাম 4x প্লাস 8y প্লাস, এটা তোমরা একটু পরে মিলিয়ে নিও, 4z। আর নিচে তাহলে আসছে
4y প্লাস 4z এরকম আসে। তার নিচে লাস্টের সমীকরণটা আসে 8x প্লাস 8z এরকম একটা ম্যাট্রিক্স আসে। আর এই পাশে y ম্যাট্রিক্স যা ছিল এটা সেম থাকবে। আমি ওই পাশে জাস্ট দুইটা গুণ করেছি, 1,96,000, তারপর একটা ছিল 88,000, আর তারপর একটা ছিল 2 লক্ষ, এত ছিল। আচ্ছা, এই যে এখানে দুইটা শূন্য ছিল, যে দুইটা শূন্যর কারণে দুইটা চলক এখানে কমে গিয়েছে। তো দেখো দুইটা ম্যাট্রিক্স দেখাচ্ছে যে ইকুয়াল, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা, তার মানে প্রত্যেকটা উপাদান সমান বলতে পারি। তাহলে আমি বলতে পারি যে অতএব 4x প্লাস 8y প্লাস 4z এটা ইকুয়াল টু আমি বলতে পারি 196,000। তারপর এটা 4y প্লাস 4z এটাকে আমি বলতে পারি 88,000। আর তারপরে 8x প্লাস 8z এটাকে আমি বলতে পারি 2,00,000 এটা বলতে পারি। ঠিক আছে, তো এখন আমার কাজ হচ্ছে আমি এই পাশে চলক ম্যাট্রিক্সগুলো নিয়ে একটা নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে হবে। তো আমরা একটু লিখি যে এখন ক্রেমারের সূত্র এবার অ্যাপ্লাই করছি। ক্রেমারের সূত্র হতে এখানে একটু ছোট করে লিখতে হবে। মূল ম্যাট্রিক্সটাকে আমি ধরলাম ডি নির্ণায়ক। তাহলে নির্ণায়ক যেহেতু বলছি, তাহলে নির্ণায়কের চিহ্ন দিতে হবে। এক্স এর চলক এখানে আসছে 4, 0, তারপর 8, এটা একটু বাড়াই দিই, তারপর আসছে 8, 4, 0, আর এদিকে আসছে 4, 4, 8 এটা আসছে। তো আমরা কিন্তু এটার নির্ণায়ক একবার এ ইনভার্স নির্ণয় করার সময় নির্ণয় করেছিলাম, মান এসেছিল 256। আমি একবারে লিখে দিলাম 256। কিভাবে এসছে এটা আগে ঘ নাম্বার কোশ্চেনে এটা মান নির্ণয় করা হয়েছিল। তো এটা রেখে দিলাম, দেখতে পেলাম যে এটা নট ইকুয়াল টু 0 এসেছে। তো যদি ডি নির্ণায়কের মান 0 আসতো তাহলে কিন্তু আমরা ক্রেমারের নিয়মে সমাধান করতে পারতাম না। তো এবার আমাকে dx dy dz নির্ণয় করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি dx এর সময় x এর জায়গায় ওই যে বড় বড় সংখ্যাগুলা বসাতে হবে। যে আমি পাশের প্রশ্ন থেকে সংখ্যাগুলো নিয়ে বসাচ্ছি, 1,96,000, তারপর নিচে বসাতে হবে 88,000, তারপর বসাতে হবে 2 লক্ষ, তারপর এখানে বাকি সংখ্যাগুলো যা আছে তাই থাকবে 8, 4, 0, তারপর 4, 4, তারপর 8 এটুক থাকবে। তো এটুককে সমাধান করলে সমাধানটা কিভাবে করতে হয় নির্ণায়কটা ভেঙে তোমরা জানো। তো এত বড় সংখ্যা আমি অলরেডি ক্যালকুলেটরে সমাধান করে রেখেছি। ক্যালকুলেটরে সমাধান করলে এটার মান আমি পেয়েছি, যে তোমরা একটু পরে মিলিয়ে নিও, মানটা পাচ্ছি 384 আর সাথে 0000 চারটা শূন্য, এত পেলাম। এবার ঠিক একইভাবে আমি dy নির্ণয় করব, dy। তাহলে y এর অংশে শুধু এই বড় বড় সংখ্যাগুলো বসবে। তাহলে প্রথম সংখ্যাটা ছিল 408। এই যে এই 408, তারপর এই ছোট সংখ্যা বড় সংখ্যাগুলো কোথা থেকে আমি আগের পৃষ্ঠে না যেয়ে নিচ্ছি একটু বলে, যে পাশের চার্ট থেকে নিচ্ছি। পাশের চার্ট থেকে আমি ছোট সংখ্যাগুলো আর প্রশ্ন থেকে বড় সংখ্যাগুলো নিচ্ছি, এই জন্য আমার আগের পৃষ্ঠায় যাওয়া লাগছে না। তো এখানে আসছে হচ্ছে 196,000, তারপর একটা 88,000 ছিল, 88,000 দিলাম, তারপরটা ছিল 2 লক্ষ, তাহলে আমি 2 লক্ষ দিলাম, আর লাস্টেরটা 448 ছিল, 448। তো এটাও ক্যালকুলেটর থেকে আমি যে মান পেলাম সেটা হচ্ছে এরকম 3072000 এরকম একটা মান পেয়েছি। আর লাস্ট ডিজেড নির্ণয় করি। ডিজেড এর সময় জেড যেহেতু 3 নাম্বার কলামে বড় সংখ্যাগুলো বসবে। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে 408, তারপরেরটা 840,
এটা 0। আর তারপরেরটা আসবে হচ্ছে 1,96,000, তারপরেরটা 88,000, তারপরেরটা হলো 2 লক্ষ। এটাকে আমি ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর থেকে দেখতে পাচ্ছি 256, 4টা শূন্য এটা পেলাম। তো এবার আমাকে এক্স বাই জেড এর মানটা শুধু নির্ণয় করতে হবে, তাহলে আমার অঙ্ক শেষ। তো এক্স বাই জেড এর মানটা তাহলে নির্ণয় করার জন্য আমি এখানে লিখি অতএব এক্স ইকুয়াল টু হয়ে যাবে তাহলে dx ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু, তারপর y ইকুয়াল টু হবে dy ডিভাইডেড বাই ডি, আর জেড ইকুয়াল টু হবে dz ডিভাইডেড বাই ডি। ডি এর মান কত এটা আমরা আগেই জেনেছিলাম, ডি এর মান হচ্ছে 256, এটা লিখে রাখলাম। এখানেও তাহলে লিখে রাখি ডি এর মান ছিল 256, আর এখানেও তাহলে লিখে রাখি ডি এর মান ছিল 256। আচ্ছা, তো এবার উপরের সংখ্যাগুলো লিখি। প্রথম সংখ্যাটা জানি কত পেলাম, আগের পৃষ্ঠায় যাই, 384 আর 4টা শূন্য। তাহলে আমি এখানে চলে যাচ্ছি 384 আর 4টা শূন্য, আমি 3টা শূন্য দিলাম আর এই যে আরেকটা শূন্য। আর দ্বিতীয়টা ছিল হচ্ছে 3072, 3টা শূন্য। তাহলে এখানে আসলাম 3072 আর 3টা শূন্য। তারপর এটা মনে হয় 256 টাইপ কিছু ছিল, হ্যাঁ, আর 4টা শূন্য ছিল, 256 আর 4টা শূন্য। আচ্ছা, তার মানে এখানে আমি পাচ্ছি 256 সাথে 4টা শূন্য। ব্যাস, তাহলে এবার ক্যালকুলেটারে হিসাব নিকাশ করি। এখান থেকে এটা হিসাব আসলে এটা 15 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 15 আর 3টা শূন্য 15,000 আসলো। তারপরে এটা 12 দিয়ে কাটাকাটি যায়, তাহলে এটা আসবে 12,000। আর এটা 1 দিয়ে কাটাকাটি যায়, তাহলে এটা আসবে 10,000। তাহলে দেখো একজন শ্রমিকের বেতন আমরা পেয়ে গেছি। অতএব প্রশ্নটা ছিল হচ্ছে শ্রেণীভুক্ত একজন শ্রমিকের বেতন কত। অতএব আমরা লিখব একই শ্রেণীভুক্ত, তো বিস্তারিত না লিখে এটা লিখে দিই, একই শ্রেণীভুক্ত একজন শ্রমিকের বেতন, একই শ্রেণীভুক্ত একজন শ্রমিকের বেতন যথাক্রমে কোনটাকে এক্স, কোনটাকে ওয়াই, কোনটাকে জেড ধরা হয়েছিল এটা আগেই লেখা হয়েছে। তো এখান থেকে আমি লিখে দিই, প্রথমটা হবে 15,000, তারপরেরটা হবে হচ্ছে 12,000, আর তারপরেরটা জেডেরটা হবে হচ্ছে 10,000। তো আমরা একটু টাকা লিখে দিই, যেহেতু এটা বেতন, তাহলে এটা টাকা, এই হচ্ছে আমার উত্তর। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন। তো আমার কেউই ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই, কাজে আমার অঙ্ক করতে কোনো জায়গায় টুকটাক ভুল যদি হয়ে যায়, যদি কারো কোনো চোখে পড়ে কোনো জায়গায় ভুল, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা কারেকশন করে দিব। আর কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা গ্রুপে জানালেই হবে। আর এক্সট্রাভাবে যদি তোমার এটার বাইরে আরও কিছু জানতে হয়, যে আমার স্লাইডেই আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাকে ইনবক্সও করতে পারো, অথবা গ্রুপেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। গ্রুপে জানালেও আমি সময় করে দেখে রেসপন্স করব। তো ঠিক আছে, তোমরা অঙ্কগুলো একটু দেখে নিও, সব অঙ্ক এখানে আছে। এই স্লাইডটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো আমরা গ্রুপে যেহেতু অঙ্কটা দিয়ে দিব, তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। তোমরা সুন্দর মতো অ্যাসাইনমেন্ট করো, অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে যত দ্রুত সম্ভব অ্যাসাইনমেন্টটা করে ফেলো। সাবমিশনের ডেট যদিও একটা রাফলি ডেট দেওয়া আছে, তোমরা সাবমিশন করার জন্য ওয়েট না করে তাড়াতাড়ি করে ফেলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই বাসায় থাকবে, কারণ বাইরের পরিস্থিতি ভালো না। আর যদি বাইরে বাই চান্স যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় গ্রুপে জানাবে, আর অথবা আমাকে ইনবক্স করলেও হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, অনেক ধন্যবাদ।